মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। এর মধ্যে উত্তরের দুই জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামী 24 ঘন্টা রাত দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শনিবার রাতে সারা দেশের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। এর মধ্যে উত্তরের দুই জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে দিনাজপুরে গত 4 দিন ধরে সূর্যের দেখা নেই। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীতের কারণে বয়স্ক মানুষ এবং শিশুরা ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া দুস্থ ও শ্রমিক মানুষেরা খাদ্যের পাশাপাশি শীত নিবারণের জন্য গরম কাপড়ের অভাব বোধ করছে। আগুন জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। কয়েকদিন ধরে এই দিনাজপুরের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকছে। ঘন কুয়াশার কারণে রাত ও দিনের হিমশীতল হাওয়া ও জেলায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আজ সকাল 9টায় তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। কারণে ঢাকা মাওয়া ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক 3টি এলাকায় পেছন থেকে ধাক্কায় 7টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এসব দুর্ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছে। এতে বাস, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, শুক্রবার ভোররাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে এক্সপ্রেসওয়ে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছিল যানবাহন। ভোরে ওই এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে 2টি ও মাওয়ামুখী লেনে একটি দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি বাস অপর বাসকে এবং প্রাইভেট কারকে ধাক্কা দিলে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত 12 জন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে টুকরো টুকরো করা হয়েছে। একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না। তিনি বলেন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পাবে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তিনি কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত সকল হত্যার বিচার দাবি করেন। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। যখন ফিরে আসে ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়েও পাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী ঐশী। এই ঘটনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিলেও তাকে পাশ করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যক্ষ ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয়, সেটা তো আসলে মনে করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সেটা করতে পারে না কেউ। সহপাঠীরা বলছে, ছাত্রলীগ নেত্রী ঐশীকে ছাড়াই গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের 5102 কোর্সের মিড টার্ম পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষার ফলে 25 নম্বরের মধ্যে 16 নম্বর পান ঐশী। এদিকে গত 16 জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকেই পলাতক ঐশী কিভাবে পাশ করলেন প্রশ্ন শিক্ষার্থীদের। অংশগ্রহণ না করিয়ে তাকে মিড পরীক্ষায় 25-এর মধ্যে সে কীভাবে 16 পায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সেখানে তাদের কাঙ্ক্ষিত নাম্বার তুলতে পারে না, সেখানে আসলে এই ছাত্রলীগের নেত্রীদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে কিনা এ বিষয়ে আমরা সন্দিহান। ঘটনা জানাজানি হলে ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তাজিউল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। আমরা এ ধরনের অপরাধ আমরা কোনো রকম প্রশ্রয় দিতে চাই না। আর যে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে,
তো আমরা চাই যে এক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও তদন্ত কমিটিকে সব তথ্য জানাবে বলে জানিয়েছে কোর্স টিচার। বিষয়টি নিয়ে যেহেতু তদন্ত কমিটি গঠিত হয়েছে, ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। আমি এর বাইরে আর কোথাও কিছু বলতে চাচ্ছি না। অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একজন শিক্ষক হিসাবে আমার নিজের কাছে এটা আমার অনৈতিক কাজ বলে মনে করি আমি। এ ধরনের ঘটে যদি সত্যই ঘটে থাকে তাহলে যথাযথ শাস্তি আমরা ব্যবস্থা নেব। কখনোই ছাড় হন, যেই বড় ক্ষমতাশালী হোক না কেন, এখানে শিক্ষকদের সবার জবাবদিহিতার মধ্যে আসতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফরিদপুর সদর উপজেলায় মিরান নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। সকালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মিরান সহ কয়েকজন সদরের চরবেষ্টিত গদাধর ডাঙ্গি গুচ্ছগ্রামে যান। এ সময় ডাকাত সন্দেহে ধাওয়া দিলে মিরান ধরা পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে আজ সকালে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, নদীর ওপারে ডাকাতি করতে গেলে স্থানীয়রা মিরানকে গণপিটুনি দিয়েছে বলে জানতে পেরেছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই হাতে পায়ের রক্কাটা চোখ দুটো উঠে ফেলাইছে। চেয়ারম্যানের হুকুমেই প্রান্ত একবার মারছে, আবার এইবার মার্ডারি করে ফেলাইছে। আমি সুষ্ঠু বিচার চাই। মিরান সাহেব সকাল আনুমানিক 8:20-এর সময় আমাদের এখানে মৃত অবস্থায় আমরা পাই। প্রাথমিক যেটা মনে হচ্ছে যে ওনার চোখে ইনজুরি ছিল। ঠিক আছে, আজকে পরিপূর্ণ সুরতহাল এবং পোস্টমর্টমের পরে মৃত্যুর পুরো কারণ ধারণা পাওয়া যাবে। তার নামে একাধিক মামলা আছে। সে মামলা মারামারি, চাঁদাবাজি, খুন, অপহরণ, দ্রুত বিচার, এরকম একাধিক মামলা আছে এবং সেই এলাকায় চাঁদাবাজি করে এবং ত্রাস সৃষ্টি করে বেড়ায়। নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর 4 ঘন্টা পর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী রিনা পারভিন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনওয়াজ স্বামী স্ত্রীর মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ফিশারির মোটরের সুইচ দিতে গিয়ে রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোক করেন তার স্ত্রী রিনা পারভিন। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত 11:30টার দিকে মমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিনা পারভিন। চট্টগ্রাম মাস 4 আগেও যেখানে অধিকাংশ সবজির দাম ছিল 100 টাকার বেশি, সেখানে এখনকার বাজারে সেই 100 টাকাতেই মিলছে অন্তত 4 কেজি সবজি। শুক্রবার নগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। মূলত শীতের নানা সবজিতে ভরপুর চট্টগ্রামের কাঁচা বাজার। নভেম্বরের শুরু থেকেই নিম্নমুখী দাম। ডিসেম্বরে সেই দাম নেমে যায় 50 টাকার নিচে। জানুয়ারিতে আরও কমে সবজির দাম। কাঁচা বাজারে 50 টাকার বেশি দাম কেবল 3 সবজির। বাকি সবজির দাম 20 থেকে 40 টাকার মধ্যে। এদিকে আবারও বেড়েছে দেশি মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে 30 টাকা বেড়ে 590 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি। এর বাইরে ব্রয়লার মুরগি 190 এবং সোনালী 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম কমেছে পাঙ্গাস, বেলে, লইট্টা সহ কয়েকটি মাছের। প্রথমবারের মতো পটুয়াখালীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে তাফসিরুল কোরআন মাহফিলে পটুয়াখালীতে আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তার আগমনকে ঘিরে আনন্দিত ধর্মপ্রাণ মুসলমানরা। দ্রুত গতিতে চলছে মাহফিল স্থল সাজসজ্জার শেষ সময়ের কাজ। আয়োজকরা জানান, আগামীকাল পটুয়াখালী আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও মুফাসসিরি কোরআন ও বক্তা পৌর শহরের শহীদ মিনার মাঠে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন। তার আগমন উপলক্ষে 10 লাখ মানুষের সমাগমের আশা করছেন তারা। এদিকে অপ্রীতিকর ঘটনাসহ সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী থাকবে বলে জানিয়েছে পুলিশ। বিশেষ করে পটুয়াখালীর মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ।
আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ মুসলমান তারা এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সবাইকে একত্রিত করে আইন শৃঙ্খলা আমাদের যে মেম্বার সবাইকে নিয়ে আমরা এই একটা সুন্দর প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে করার প্রেক্ষে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং আমরা আশা করি যে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণভাবে এটা সম্পন্ন করব। ধন্যবাদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাষ্ট্র কাঠামো বদলালেও নদীবেষ্টিত দক্ষিণাঞ্চলে ফেরি ও খেয়া পারাপারে দৃশ্যমান অনিয়মে হয়নি কোনো সংস্কার। জিম্মি দশা থেকে মুক্ত হতে চায় নদী পারের মানুষ। বরিশালের লাহারহাট ফেরিঘাট ও শায়েস্তাবাদের খেয়াঘাট ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। নদী বিধৌত দক্ষিণের জনপদ বরিশাল। নানা উন্নয়ন হলেও বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার সাথে সড়ক পথে একমাত্র মাধ্যম লাহারহাট ফেরি, যেখানে পরিবহন পারাপারে অনিয়মই যেন নিয়ম। ফেরি পারাপার ভাড়া, টার্মিনাল চার্জ কোনো কিছুতেই মানা হচ্ছে না সরকারি নিয়ম। মূল্য তালিকা থাকলেও মানছে না ঘাট কর্তৃপক্ষ। গণমাধ্যমে একাধিকবার এ নিয়ে কথা হলেও হয়নি সংস্কার। আমার কোনো বাড়তি কোনো টাকা নেই, আমার মুড়ি বই আছে, আমার যে টাকাটা ওটা মুড়ি বইতে আমার এই সম্পূর্ণ আমি ক্যাশ হিসাব করে আনি ডেলি। একই চিত্র উপজেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও শায়েস্তাবাদ নদী পারাপারের সংযোগ স্থানে। খেয়ায় পারাপারে এখনো কাটেনি জিম্মি দশা। সরকার যে নির্ধারিত করে দিয়েছে 15 টাকা জন প্রতি, আমরা সেই অনুযায়ী নিচ্ছি। দেশ সংস্কারের পাশাপাশি সকল সিন্ডিকেট ভেঙে দেবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষদের। এখানে চার্টের দেওয়া আছে 30 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে 40 টাকা 50 টাকা করে নেওয়া হয়। কাগজে লেখা আছে 2040 টাকা, নেয় 2100 টাকা, আবার 200 টাকা বেশি নেয়, ওই জায়গা কোনো রিসিপ্ট দেয় না। সংস্কার হলো গোড়া দিয়ে করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিলেই বিভিন্ন সমস্যা দূর করা সম্ভব বলে মনে করেন প্রবীণ এই রাজনীতিবিদ। জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের সরকার, সংবিধানে এই কথাটি বারবার আছে। বরিশাল মেট্রোর ইউনিয়নগুলোতেও শৃঙ্খলা ফেরাতে কাজ করার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। উপজেলার মধ্যে যেগুলো আছে, যে আমাদের এরিয়াগুলো আছে, সেগুলোতেও আমরা অভিযান চালাবো এবং সেগুলো আমরা এই শহরে যেরকম শৃঙ্খলা এসে সেখানেও শৃঙ্খলা নিয়ে আসবো। নদীবেষ্টিত এই অঞ্চলে ফেরি বা খেয়া পারাপারে এখনো মুক্তি মেলেনি সাধারণ যাত্রীদের। দেশ সংস্কার হলেও এর কোনো প্রভাব পড়েনি এ অঞ্চলে। তাই সকল অনিয়ম আর অপরাধ দূর করে নদীপথ হবে নিরাপদ, এটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। উপজেলা পরিষদ সংলগ্ন বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম। কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ অফিসে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় সকাল 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 3টার পর জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্রাফিক পুলিশ অফিসে এই আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় অফিসে ঘুমিয়ে থাকা 4 জন ট্রাফিক সদস্য দৌড়ে বের হওয়ার কোনো হতাহতের ঘটনা হয়নি। তবে পুড়ে ছাই হয়ে গেছে অফিসের সকল নথি, আসবাবপত্র সহ স্থাপনা। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভুইয়া জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর জানা যাবে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লালমাটি কাটার অপরাধে 10 চাকার 2 ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার। বৃহস্পতিবার ট্রাক দুটি আটক করা হয়। এ সময় লালমাটি কাটার অপরাধে তুহিন ও মাসুদ রানা নামে 2 জনকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার জানান, কোথাও লালমাটি কাটা আইনগত দণ্ডনীয় অপরাধ। তাদের অভিযান সর্বদাই অব্যাহত থাকবে। মাদারীপুরে মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য কামাল মাতুব্বরকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার আদালত চত্বরে ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল মাতুব্বর ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের
কাদের মাতব্বরের ছেলে। তার বিরুদ্ধে অর্ধশত মানুষের অভিযোগ রয়েছে। মানব পাচারের ঘটনায় কামাল মাতব্বরের বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে তদন্ত করছে সিআইডির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। এদিকে অভিযুক্ত কামাল মাতব্বরের ফাঁদে পড়ে নিঃস্ব অর্ধশত পরিবার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ইসমাম এবং এর পরবর্তী উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের হামলায় নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ উপহার সামগ্রী প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগড়ায় 2 শহীদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে দেখা করে এসব টাকা উপহার সামগ্রী প্রদান করেন তিনি। এ সময় নতুন বাড়ি করার জন্য শহীদ ইসমামের মায়ের হাতে উপজেলা পরিষদ থেকে নগদ 3 লাখ টাকা প্রদান করেন এবং বাড়িতে যাওয়ার রাস্তা ও আলিফের কবরে যাতায়াতের রাস্তা করে দেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতের ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, রাজনৈতিক কারণে মুসলমানরা ধর্মনিরপেক্ষ হতে পারে না। ভারতের কথা অনুযায়ী বাংলাদেশ চলতে দেয়া হবে না। গোজামিলের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার যশোরের অভয়নগরে মাদ্রাসা হাইয়ুল উলুম আল ইসলামিয়া আয়োজনে দরসে বুখারি, দস্তরে ফজলিত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্টার্টআপ নরসিংদী ও পৌরসভার যৌথ উদ্যোগে নরসিংদী পৌরসভায় টেকসই শহর গড়ে তুলতে বিশেষ সভা আয়োজন করা হয়েছে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে নরসিংদী পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্যতিক্রম উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে কাজে লাগিয়ে শহরের পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সমস্যার সমাধান এবং কর্মসংস্থান তৈরির উপর মতবিনিময় করা হয়। নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক মৌসুমী সরকার রাখি। গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে উপজেলার বোর্ডমিল এলাকায় পূর্ব চান্দোরা খেলার মাঠে বেলুনুরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সারওয়ার হোসেন আকুল। এতে বাংলাদেশের 8 বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করার কথা রয়েছে। সকাল থেকে অংশগ্রহণ করেছে 2টি বিভাগ। তারা হলেন সশক্তি ক্রীড়া সংগঠন রংপুর বিভাগ ও MKS স্পোর্টিং ক্লাব ঢাকা বিভাগের অংশগ্রহণ করেন। মাসব্যাপী এই টুর্নামেন্ট চলবে বলে জানিয়েছে আয়োজকরা। মাদকের আখড়াই থেকে যেন আমরা আমাদের সমাজকে মুক্ত করতে পারি, এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই খেলার আয়োজন। আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই যেন মাদক থেকে আমরা মুক্ত হয়ে খেলার মাঠে ফিরতে। ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এম আবু হানিফ নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ খায়রুল কবির। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, দানি সংগঠক সৈয়দ আনোয়ার আহমেদ সহ আরও অনেকে। আবার আসি।
ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এম আবু হানিফ নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ খায়রুল কবির। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, দিনী সংগঠক সৈয়দ আনোয়ার আহমদ সহ আরও অনেকে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মাঝিরহাট বাজার মাঠে আয়োজিত কর্মী সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফকিরের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ রয়েল মাঝি, যুগ্ম সম্পাদক HM রাসেল হাওলাদার, নশাসন ইউনিয়ন বিএনপির নেতা হুসেইন মোহাম্মদ জয়, সিনিয়র সহসভাপতি সেলিম আকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লা শেখ, সাংগঠনিক সম্পাদক খোকন মাতবর উপস্থিত ছিলেন। এবারে ভিন্ন রকম খবর। বাঁশির সুরের প্রতি মানুষের ভালো লাগা চিরন্তন। যুগ যুগ ধরে বাঁশির সুরের প্রতি বিমোহিত এবং আকৃষ্ট হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। এবার সেই বাঁশির সুরে খামারের শত শত হাঁস বশ করেছেন সাতক্ষীরার এক সফল খামারি। বাঁশির সুর বাজিয়ে খামারের শত শত হাঁসগুলো নিয়ে যান মাইলের পর মাইল পথ। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ভিডিও চিত্রে আবু সৈদপুর রিপোর্ট। এ যেন এ যুগের হেমিওলনের বাঁশিওয়ালা। সাতক্ষীরার মিন্টু নামের যুবক বাঁশি বাজিয়ে হেঁটে চলছেন মেঠো পথ ধরে, আর তার পেছনে পেছনে ছুটে চলছেন শত শত হাঁস। আর এমন ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলরা উপজেলার সীমান্তবর্তী কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। কৃষি উদ্যোক্তা ওসমান গনি মিন্টু 2 বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। গরু সেই খামারে লোকসান হওয়ায় মিন্টু বালিয়াডাঙ্গার একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে খুলনা সরকারি হ্যাচারি থেকে 1100টি জিন্ডিং ও খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা কিনে একটি শেড নির্মাণ করেন। শেডে রাখা হাঁসগুলোকে আবদ্ধ রেখে মোবাইলে ব্লুটুথের সাহায্যে সাউন্ডবক্স লাগিয়ে বাঁশির সুর শোনানো শুরু করে মিন্টু। এরপর থেকে এই সুরে অভ্যস্ত হয়ে পড়ে হাঁসগুলো। ওই বাচ্চাবেলা থেকে ওরা ওই বাঁশির সুর ওদের জন্য একটু ভালো লাগে। সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এরা বাঁশির সুরই যদি চলতে পারে 1500 হাঁস পালতে গেলে আপনার 4 জন রাখালের প্রয়োজন হয়। সেইখানে আমরা আছি মাত্র 2 জন, মানে একাই পালতে পারি। তো একজন খাবার আনার জন্য একজনে রাখছি। তো এগুলো আমার বাঁশির সুরেই চলে, আপনারা দেখছেন ইতিমধ্যেই। হাতে মোবাইল আর ঘাড়ের ব্যাগের মধ্যে সাউন্ডবক্স রেখে সুর বাজাতে বাজাতে মিন্টু সামনে হাঁটতে থাকে। হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো হাঁসগুলো তার পেছনে পেছনে চলতে থাকে। 4 থেকে 5 কিলোমিটার দূরেও যেন হাঁসগুলো ছুটে চলে এই বাঁশির সুরে। তা আমরা চাই বাণিজ্যভাবে এইভাবে যেন আমরা হাঁস পালন করতে পারি, এখানে 10 জনের কর্মসংস্থা করতে পারি। তার এই বাঁশির সুরে হাঁস পালনের দৃশ্য দেখে আশপাশে অনেকে আনন্দ পান। প্রাকৃতিক খাবার খাইয়ে হাঁস পালন করলে ডিম ও মাংসের স্বাদ অটুট থাকে এবং তার খাবারের পেছনে আলাদা কোনো টাকা খরচ করতে হয় না। মিন্টুর এসব দেখে অনুপ্রাণিত হচ্ছে অনেক বেকার যুবকরাও। এখন হাঁসে ঘরের তো বাঁশি দিয়ে আছে, মাঠে আনি, মাঠে খাওয়াই, আবার সন্ধেবেলা বাঁশি বাজাই, আবার ঘরে নিয়ে যাই। আসলে এটা দেখে অনেক ভালো লাগে যে অনেকগুলো হাঁস সে বাঁশি দেয়, বাঁশি দিলে তার পেছন পেছন হাঁসগুলো যায়, খাওয়া দাওয়া করে। যে মিন্টু ভাইয়ের হাঁস পালন করছে এটা আমরা দেখে শিখতে পারছি। হ্যামিলনের বাঁশিওয়ালা, তিনি বাঁশি বাজাচ্ছেন এবং তার পিছে পিছে হাঁস ছুটছে। এটি একটি নজিরবিহীন ঘটনা, তো নিজের চোখে দেখার জন্য এলাম। অবু সৈদপুর, মাই টিভি।